নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ঘরোয়া প্রতিকারগুলি সম্পর্কে যা আপনি আপনার প্যারালাইসিস রোগীকে বাড়িতে দেখতে পারেন। যখন রোগটি অনেক দিন ধরে চলতে থাকে তখন কোথাও না কোথাও আমাদের সহ্যশক্তি শেষ হতে শুরু করে এবং আমরা তেমনটাই দেখতে পাই। কোনো প্যালেস রোগীর ক্ষেত্রে শুরুতে হয় যে ডাক্তাররা বলেন ফিজিওথেরাপি করাও এবং ফিজিওথেরাপি শুরু হয়ে যায় ৬ মাস বা ১ বছর পর কোথাও না কোথাও আমরা দেখতে শুরু করি যে রোগী হয়তো থেরাপি করানো বন্ধ করে দেয়, কারণ ফলাফল পাওয়া যাচ্ছে না, বা পরিবারের লোকেরা ক্লান্ত হয়ে যায় যে এতবার ফোন করা সম্ভব নয়। তাই কিছু এমন হওয়া উচিত যেখানে চাপ না লাগে, যে জিনিস আমরা বাড়িতে করতে পারি এবং যার মাধ্যমে আমরা আরাম পেতে পারি। তাহলে প্রথমে আপনাকে রোগটি বুঝতে হবে, কারণ যদি আপনি রোগটি বুঝে যান তাহলে আমি যে চিকিৎসার পদ্ধতিগুলি আপনাকে বলব সেগুলিও আপনি বুঝতে পারবেন, যে ডাক্তার সাহেব কেন এবং কি জন্য এটি বলেছেন। সমস্যাটি হয় যে আপনার হাত বা পা কাজ করা বন্ধ করে দেয়। এখন মনে হয় যে হাত পায়ের কোনো সমস্যা হবে, যার কারণে হাত কাজ করে না। বোঝার বিষয় হলো যে যখনই এটি আসে তখন এই শিরা ফেটে যায়, তাহলে যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে আপনার হাত এবং মস্তিষ্কের মধ্যে যে সংযোগ ছিল তা চলে যায়, যার কারণে আপনার মস্তিষ্ক আপনার হাত এবং পা চালাতে পারছে না। আমরা মনে করি যে হাত পা কাজ করছে না, আসলে মস্তিষ্ক কাজ করছে না। তাহলে যা কিছু কাজ করতে হবে, যে কোনো চিকিৎসা দিতে হবে তা মস্তিষ্কের হিসাবেই করতে হবে। হাত পায়ে হাড় ভাঙেনি, না মাংস ফেটেছে, কিছুই হয়নি। মস্তিষ্কের যে হাতের সংযোগ ছিল সেই সংযোগ চলে গেছে। তাহলে প্রথম কাজ আমরা কি করব? আমরা প্রথমে আমাদের খাবার দাবার পরিবর্তন করব। প্রায়ই আমরা দেখি যে যখনই কারো প্যারালাইসিস হয় তখন খাবার দাবার খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ তার কোলেস্টেরল বা সুগার খুব বেশি ছিল। তাহলে খাবার দাবারে এমনভাবে দেওয়া হয় যেন সবকিছু সেদ্ধ করে দেওয়া হচ্ছে। অনেক বছর ধরে একই সবজি খাওয়ানো হয়। রোগী কম খেতে শুরু করে এবং তার ওজন কমতে শুরু করে, পেশিগুলি শুকাতে শুরু করে। আপনাদের এমনটা করা উচিত নয়। প্রথমে স্পেনের ডায়েটের প্রয়োজনীয়তা ঠিক যেমন হওয়া উচিত তেমনই তার খাবার ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। প্রোটিনের পরিমাণ থাকা উচিত, সবজির পরিমাণ বেশি থাকা উচিত যাতে তার শরীরে ভিটামিন ভালোভাবে পৌঁছাতে পারে, কারণ তার শরীরে শক্তি থাকবে তবেই সে তার শরীরকে চালাতে পারবে, না হলে সে চালাতেই পারবে না। সে ক্লান্ত হয়ে যাবে। যদি সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় তাহলে ব্যায়াম করতে পারবে না এবং ব্যায়াম সঠিকভাবে হবে না। তাহলে আমাদের মস্তিষ্ক পুনরুদ্ধার করতে পারবে না এবং আমাদের সমস্যাগুলি বড় আকারে রয়ে যাবে। তাহলে প্রথম কাজ হলো খাবার পরিবর্তন করা। এখন খাবারে আমাদের কি করতে হবে? আমাদের প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্যারালাইসিস রোগীর মধ্যে কেন? কারণ আমাদের পুরো শরীর প্রোটিন দিয়ে তৈরি। যদি আমার শরীরে প্রোটিন না থাকে, আমি শুধু খাচ্ছি, প্রোটিনের অভাব হয়ে যাবে। যদি প্রোটিনের অভাব থাকে তাহলে মস্তিষ্কের পুনরুদ্ধার আমাদের জন্য কঠিন। এমনই হবে। তাহলে প্রথম কাজ প্রোটিন যোগ করা। এখন প্রোটিন যা আছে তা নিরামিষ উৎস থেকেও আসে, আমিষ উৎস থেকেও আসে। তাহলে যারা নিরামিষভোজী তারা খাবারে নিজেদের ডাল তৈরি করুন, পনির তৈরি করুন, মাশরুম তৈরি করুন, কারণ এগুলো প্রোটিনের একটি ভালো উৎস। এইভাবে যারা আমিষ খেতে পারেন তারা ডিমের সাদা অংশ খেতে পারেন, মাছ খেতে পারেন, মুরগি খেতে পারেন। এর চেয়ে বেশি তারা আমিষের গ্রহণ করতে পারেন না। এবং যদি আমিষ খাবার খেতে হয় তবে তা সঠিকভাবে রান্না করা উচিত। ভাজা বা ভুলভাবে রান্না করা খাবার খাওয়া উচিত নয়, কারণ এতে আমাদের যকৃত অলস হয়ে যায়। আমাদের যকৃতকে উদ্দীপিত করতে হবে, তাকে সক্রিয় করতে হবে যাতে খাবার ভালোভাবে হজম হতে শুরু করে। তাহলে আমাদের ডায়েটে কোনো ভারী জিনিসের সেবন করা উচিত নয়। যদি আমিষ খাবার খেতে হয় তবে তা শুধুমাত্র স্যুপ আকারে খাওয়া যেতে পারে এবং অন্য কোনো আকারে তা খাওয়া যাবে না। আপনি স্যুপ তৈরি করুন প্রতিদিনের জন্য। সবজি স্যুপ তৈরি করুন বা আমিষ স্যুপ তৈরি করুন। সবজি নিন বা আমিষ নিন। আমিষ যোগ করলে তা টনিকের মতো কাজ করে, যা রোগীকে সুস্থ হতে সাহায্য করে। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস হবে আপনার খাবার। দ্বিতীয় জিনিসটি হলো তা হলো ব্যায়াম, কারণ মস্তিষ্কের সেই অংশ যা আগে হাত পা নাড়াতো তা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তো মরে গেছে। এখন আমাদের মস্তিষ্কের অন্য অংশকে কাজ করতে শেখাতে হবে। তাহলে আপনার মস্তিষ্কের যে নতুন অংশ শিখবে তা অনেক দেরিতে। আপনার হাত পা নাড়ানো আপনি শৈশব থেকে শেখা শুরু করেন। ধরুন আপনার 40 বছর বয়সে প্যারালাইসিস হয়েছে, তাহলে মস্তিষ্কের সেই অংশ আগে কখনো কাজ করেনি, কিন্তু এখন তাকে শেখাতে হবে। শেখানোর জন্য আমাদের তাকে একই জিনিস বারবার করে দেখাতে হয়, কারণ আমরা যে কাজই বারবার করি তাতে আমরা ভালো হয়ে যাই। এখন প্রায় রোগীরা ভুল করে। যদি মালোর বাম হাতে প্রাসাদ থাকে তাহলে আমরা ডান হাত চালাবো, এটা করা উচিত নয়।
আপনাকে যা করতে হবে তা হলো আপনার বাম হাতকে সোজা করার চেষ্টা করতে হবে। এতে কোনো সমস্যা নেই। আমরা এটাকে সোজা করার চেষ্টা করব। তারপর এটাকে বন্ধ করব, খুলব, বন্ধ করব, খুলব। কতক্ষণ? ৫ মিনিট নয়, ৩০০ থেকে ৪০০ বার করব। তাহলে ধীরে ধীরে কি হবে? যে হ্যাঁ, ধীরে ধীরে পুরোপুরি খোলা শুরু হবে। যেমন আপনার বাড়িতে দরজায় কখনো জ্যাম লেগে যায়, দেখেছেন হয়তো দরজা খুব ভারী হয়ে যায়। আপনি তো এমনভাবে নাড়াতে থাকেন, নাড়াতে থাকেন, নাড়াতে থাকেন, যতক্ষণ না সেটা ফ্রি হয়ে যায়। ঠিক একইভাবে যখন আপনার হাতে আপনি স্টিফনেস অনুভব করছেন, তখন হালকা তেলের মালিশ করুন, সেঁক দিন। তাহলে কি হবে যে নিচের পেশিগুলি নরম হয়ে যাবে। এখন যখন সেগুলি নরম হয়ে গেছে, তখন আমাদের অন্য হাত লাগাতে হবে না। যতটুকু আছে সেটাকে নাড়াতে থাকুন, এতটাই নাড়াতে থাকুন যাতে খোলা শুরু হয়ে যায়। যদি আমি অন্য হাত লাগিয়ে দিই এবং এই ধরনের ব্যায়াম করি, তাহলে আমি ফলাফল পাব না। যখন আমরা অন্য হাত লাগাই এবং আমাদের ব্যায়াম করাই, এটাকে বলা হয় প্যাসিভ এক্সারসাইজ। এই প্যাসিভ এক্সারসাইজ সেই পেশির জন্য ভালো হয় যেখানে শক্তি শূন্য। আমার হাতে শূন্য শক্তি থাকলে আমাকে অন্য হাত দিয়ে এটি চালাতে হবে, শূন্য শক্তি। কিন্তু যখন আমার হাতে সামান্য হলেও শক্তি আসে ১০ থেকে ২০%, তখন আমাকে এটিকেই চালাতে হবে, এতটাই চালাতে হবে, এতটাই চালাতে হবে যাতে এটি মস্তিষ্কের মধ্যে সেই কেন্দ্রকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এই হাতটিকে আমি এভাবেই চালাবো, এটিকে আমি পেট করতে থাকব। তাহলে যতবার আপনি আপনার মস্তিষ্ক থেকে এই হাতটিকে আনার চেষ্টা করবেন, পক্ষাঘাতগ্রস্ত হাতটিকে চালানোর চেষ্টা করবেন, ততবারই আপনার মস্তিষ্ক এটি শিখবে এবং যখন এটি শিখছে তখন আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি এটি শিখেই না হাতটিকে চালানো, তাহলে আপনি কোনো অগ্রগতি পাবেন না। একইভাবে পায়ের কথা বললে, পা সবসময় হাতের তুলনায় দ্রুত সেরে ওঠে, কারণ আমরা দুই পায়ের সাহায্যে হাঁটতে পারি। হাতে কি হয় যে আমরা এক হাতে সব কাজ করে নিই, তাই অন্য হাতটি কোথাও না কোথাও অবহেলিত হয়ে যায়, বিশেষ করে বাম হাত। এখন যখন আমরা পায়ের কথা বলি, তখন আমরা প্রায়ই দেখি যে রোগীরও ব্যায়াম হচ্ছে শুয়ে, ব্যায়াম হচ্ছে বসে, তাই রোগী আমরা ব্যায়াম করি বসে, শুয়ে, তাই বিছানায় ব্যায়াম খুব ভালো হয়, কিন্তু উঠছে ঠিক না। যখন আমরা দাঁড়াই তখন পা যা উঠেছিল তা উঠছে না। চল আমার পা তো সোজা হচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে যখন আমরা হাঁটি তখন শুধু আমাদের পা তুলতে হয় না, আমাদের পুরো শরীরের ওজনও তুলতে হয়। এখন ওজন আমার প্রায় ৭০ কিলো, তাই ৬০ কিলো তুলতে হবে। এখন ৬০ কিলোর ওজন সোজা দাঁড় করানোর জন্য আমার কোমরের পেশিগুলোও কাজ করে, আমার পা কাজ করে, আমার পিঠ কাজ করে, আমার কাঁধও কাজ করে। তাহলে আমরা কোনো এক্সারসাইজ করি, আমার অনুরোধ আছে, আপনাদের কাছে অনুরোধ, কোনো এক্সারসাইজ করার আগে বিছানায় শুয়ে কখনো সাহস করবেন না। আপনি রোগীকে আজকের দিনে যদি আগে থেকেই যত তাড়াতাড়ি সম্ভব দাঁড় করান সবকিছুর সাথে, এবং তাকে বসতে দেবেন না, হাঁটান যেমন যেমন সে হাঁটবে, দেখবেন পরবর্তী ১-২ মাসের মধ্যে রোগী নিজে থেকেই হাঁটা শুরু করে দেয়। যখন আমরা ভাবি যে আমার রোগী খুব অসুস্থ, সে হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না, শুয়ে আছে, শুইয়ে রাখছি, খাবারও সেখানেই দিচ্ছি, এমন রোগী কখনোই সুস্থ হতে পারে না। তাহলে আপনাকে প্রথমে পার্থক্য বুঝতে হবে যে কোন রোগী সুস্থ হয় এবং কোন রোগী সুস্থ হয় না, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো যে রোগী সুস্থ হচ্ছে, সে সুস্থ হচ্ছে কারণ সে নিজের দিক থেকে চেষ্টা করছে, নিজের মতো করে পরিশ্রম করছে, নিজে থেকে হাঁটার চেষ্টা করছে। এবং যে রোগী কখনো সুস্থ হতে পারবে না, সে সুস্থ হতে পারবে না কারণ সে নিজের দিক থেকে কোনো চেষ্টা করেনি, যা বাড়ির লোকেরা করিয়ে দিয়েছে সেটাই যথেষ্ট মনে করছে, বাড়তি কিছু করার ইচ্ছা নেই, শরীরে শক্তি নেই। তাহলে প্রথমে আপনার শরীরে শক্তি ভরতে হবে, শরীরে স্ট্যামিনা ভালোভাবে তৈরি করতে হবে যাতে শক্তি লাগে এবং সেটা ভালোভাবে অনুভব হয়, শরীরকে হালকা মনে হয়। তারপর তাকে নিজে থেকে হাঁটার চেষ্টা করতে হবে, আমাকে শুধু সহায়তা দিতে হবে। চাইলেই আপনি তাকে পাশে থেকে ধরতে পারেন, কোমর থেকে ধরতে পারেন বা টেনে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই থেরাপি যা আমি আপনাকে বলছি, এটাকে আমরা বলি অকুপেশনাল থেরাপি। এটি ফিজিক্যাল থেরাপি থেকে আলাদা, এবং অকুপেশনাল থেরাপি যা হয় তা একটি সহজ নিয়ম। এটি বলে যে যে কাজটি আমি সুস্থ হওয়ার পর করব, সেটি আমি আজ থেকেই শুরু করব, এবং আমি এটি এতটাই করব যে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকব। তাহলে আমরা কি দেখব যে প্রতিদিন একটু একটু করে যে উন্নতি হচ্ছে, সপ্তাহে হচ্ছে,
মাসের পর মাস হচ্ছে তা 2-4 মাস পর একটি বড় পরিবর্তন নিয়ে আসে। তাহলে আপনার কাছে টাকা আছে না থাকলেও এই সমস্ত কাজ আপনি আপনার বাড়িতে করতে পারেন। খাবার পরিবর্তন করতে পারেন, তার মালিশ করতে পারেন, তাকে সঠিক ব্যায়াম করাতে পারেন। আমি মানি যে এটি প্রথম 6 মাসেই কাজ করবে। 6 মাস পর এই জিনিসগুলি কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু আপনি প্রথম 6 মাস নষ্ট করবেন না, কারণ প্রথম 6 মাসের মধ্যে মস্তিষ্কের মধ্যে যা ঘটছে তা হল নিউরোপ্লাস্টিসিটি। এখন নিউরোপ্লাস্টিসিটি কি সেটাও বুঝে নিন। যেমন আপনার শরীরে কখনো ক্ষত হয়, তখন ক্ষত নিজে থেকেই সেরে যায়, তাই না? ঠিক তেমনই যখন আমাদের মস্তিষ্কের মধ্যে কখনো প্লট হয়, শিরা ফেটে যায়, তখন মস্তিষ্ক নিজেকে ঠিক করার চেষ্টা করে যাতে আমি চলার মতো, বলার মতো হতে পারি। তাহলে এই যে নিজে থেকেই যে উন্নতি হচ্ছে, একে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। এই কারণেই প্রথম 6 মাসের মধ্যে খুব ভালো উন্নতি দেখা যায়। আপনি এই সময়ের মধ্যে মন্দিরে যান, গুরুদ্বারে যান, ওষুধ খান বা না খান, কিছু করান, সবকিছুতেই আপনি আরাম দেখতে পাবেন। যখন মাসগুলো কেটে যায়, তখন যে ওষুধ আগে কাজ করছিল তা আর কাজ করছে না। যে ব্যায়াম আগে কাজ করছিল তা আর কাজ করছে না। যে উন্নতি হচ্ছিল থেমে যায়, আর এটি থেমে যায় কারণ এটি বন্ধ হয়ে গেছে। নতুন পথ আবার এমনভাবে গ্রহণ করলে আমরা শারীরিক থেরাপি ছাড়াই সুস্থ হতে পারি। আমাদের শুধু বুঝতে হবে যে আমাদের মস্তিষ্কের ভেতরে যে উন্নতি হচ্ছে সেই নিউরো প্রসেসিংকে সক্রিয় করতে হবে, রোগীকে খাওয়াতে হবে, তার যে শক্তভাব আছে তার জন্য একটু সিকাতাই করতে পারি, এবং রোগীকে হাঁটাতে হবে, তাকে অ্যাক্টিভেশন থেরাপি দিতে হবে। আমরা এই সমস্ত জিনিস একসাথে রাখি, একসাথে করলে রোগীর মধ্যে উন্নতি দেখা যায়। যেমন আমরা এই রোগীদের মধ্যে